ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের ফিজিক্স ক্লাসরুমে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা ধারকত্ব এবং ধারক এই চ্যাপ্টারের একদম লাস্ট লেকচার নিয়ে চলে এসেছি। আগের ক্লাসে আমরা সমান্তরাল পাত ধারকের ধারকত্ব নির্ণয় করা দেখিয়েছিলাম। তো আজকে তারপর থেকে আজকের ক্লাসটা শুরু করছি। তো দেখো, আমরা দেখেছিলাম যে যখন দুটো প্লেট থাকছে, দুটো প্লেট রয়েছে, যার মধ্যে প্রথম যে প্লেটটা রয়েছে সেখানে প্লাস আধান রয়েছে এবং নিচের প্লেটে মাইনাস আধান রয়েছে এবং নিচের প্লেটটা গ্রাউন্ড করা, এরকম ধরনের জিনিসকে আমরা বলেছিলাম সমান্তরাল পাত ধারক। এবং বলেছিলাম তার ধারকত্ব কত হয়, সি ইকুয়াল এপসাইলন নট আলফা বাই ডি, যেখানে এপসাইলন নট মানে তোমরা সবাই জানো তড়িৎ ভেদ্যতা, বা এখানে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। আলফা মানে কি, এই যে পাতটা রয়েছে পাতটার ক্ষেত্রফল, আর ডি হচ্ছে এই দুটো পাতের মধ্যে দূরত্ব। এই ছিল বিষয়টা। তো এখানে যদি শূন্য মাধ্যম না থাকে, অন্য কোনো মাধ্যম থাকে, সেক্ষেত্রে কী হবে, ফর্মুলাটা একটু চেঞ্জ হবে। ধরে নাও ভেতরে কোনো একটা কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট কোনো পদার্থকে ঢুকিয়ে দিয়েছি, তখন ফর্মুলাটা বদলে যাবে, হবে সি ইকুয়াল কে এপসাইলন নট আলফা বাই ডি। এটা তোমরা কিন্তু জানো, বা আমরা আগের ক্লাসে বলেছিলাম। তো আজকে যেটা বলবো সেটা হচ্ছে যে যদি এই দুটো প্লেটের বদলে 3টে বা 4টে বা আরও বেশি সংখ্যক যদি প্লেট পরপর থাকে এবং তার মাঝে যদি বায়ু মাধ্যমও থাকতে পারে, অন্য কোনো মিডিয়ামও থাকতে পারে, সেক্ষেত্রে ধারকত্বের মান কত হবে। তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে, যদি ধরে নাও যে বায়ু মাধ্যমই রয়েছে, অর্থাৎ এখানে কে এর ভ্যালু কত, 1। বায়ু মাধ্যম থাকলে তোমরা সবাই জানো কে 1 হয়, সেক্ষেত্রে ফর্মুলা কত, এপসাইলন নট আলফা বাই ডি, কোনো প্রবলেম নেই। তো এবারে ধরো প্লেট যদি এরকম এখন দুটো না হয়, যদি অনেকগুলো প্লেট হয়ে যায়, এরকম অসংখ্য প্লেট, ধরে নেওয়া যাক যে এন সংখ্যক যদি প্লেট থাকে, তো সেক্ষেত্রে এন সংখ্যক পাতযুক্ত কোনো একটা ধারকের ক্ষেত্রে ধারকত্ব কত হবে। আমরা সেক্ষেত্রে ফর্মুলা দিচ্ছি n-1 এপসাইলন নট আলফা বাই ডি। ঠিক আছে, n-1 এপসাইলন নট আলফা বাই ডি, বা যদি এদের মাঝে মিডিয়াম কিছু থাকে এবং প্রত্যেকের মান যদি কে হয়ে থাকে, পরাবৈদ্যুতিক ধ্রুবকগুলো যদি কে হয়, তাহলে তোমরা তার সঙ্গে একটা কে লাগিয়ে নিতে পারো, n-1 কে এপসাইলন নট আলফা বাই ডি। বোঝা গেল? তার মানে কি হলো, যদি দুটোর বদলে আমার 3টে প্লেট থাকতো, তাহলে আমি কি ফর্মুলা দিতাম, তখন আমরা বলতাম যদি n এর ভ্যালু 3 হয়, 3টে প্লেট থাকে, তখন সি কত হবে, সি হয়ে যাচ্ছে 2 এপসাইলন নট আলফা বাই ডি। যদি n 4টে থাকে, তখন কি হবে, ফর্মুলা হয়ে যাচ্ছে 3 এপসাইলন নট আলফা বাই ডি। মানে যে কটা প্লেট থাকবে তার থেকে একটা মাইনাস করব, 3 থাকলে 2, 4 থাকলে 3, একটা বিয়োগ করে দেবো, করে বাকি যে এই ফর্মুলাটা সেটা এখানে ডাইরেক্ট বসিয়ে দেবো। তাহলেই আমাদের কিন্তু যে কটা প্লেটের ধারকই দিক না কেন, আমরা কিন্তু খুব সহজে তার ধারকত্ব নির্ণয় করতে পেরে যাব। এর কোনো প্রমাণ আমাদের নেই, শুধুমাত্র এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। আমাদের এমসিকিউতে বা ধরো কোনো অঙ্কে এই ধরনের কিন্তু প্রশ্ন আসতে পারে। আমরা ডাইরেক্ট এই প্লেট নাম্বার বসিয়ে তার থেকে 1 বিয়োগ করে বাকিটা তো বুঝতেই পারছো, সি এর মান যা হয় সেটা আমরা বসিয়ে অঙ্কটা যেন করতে পারি। বোঝা গেছে? বেশ, এবার যেটা প্রশ্ন সেটা হচ্ছে, যদি আমরা এখানে দেখো কি করলাম, যে পরপর কিন্তু বলে দিচ্ছি যে প্রতিটা মাধ্যম, মানে প্রতিটা প্লেটের মাঝে যে মাধ্যম রয়েছে সেগুলো একই মাধ্যম বলছি, কারণ আমরা কে বলে লিখছি প্রত্যেকটা। তো এমন নাও তো হতে পারে, মনে করা যাক যে প্রথম দুটো প্লেটের মাঝে যে মাধ্যম, সেটার মধ্যে পরাবৈদ্যুতিক ধ্রুবক যেটা রয়েছে তার মান হয়তো K1, তারপরের যেটা রয়েছে সেটার হয়তো নাম K2, তারপরেরটা হয়তো K3। এমনও হতে পারে যে একই পরাবৈদ্যুতিক মাধ্যম নেই, মানে এর মাঝে ধরো একটা কাঠের টুকরো ভরা আছে, এরপরে কিছু কাঁচের টুকরো ভরা আছে বা কাগজের টুকরো ভরা আছে, এরকমভাবে পরপর বিভিন্ন বালি ভরা আছে, এরকম হতেই পারে, বিভিন্ন অন্যরকম মাধ্যম ভেতরে দিয়ে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে ধারকত্বের মান কত হতে পারে, তো সেইটা আমরা করে দেখাবো। আমরা হেডিং দেবো এখানে, মিশ্র পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট ধারকের ধারকত্ব নির্ণয়। অ্যাকচুয়ালি সমান্তরাল পাত ধারকের জন্য যেহেতু আমরা কাজগুলো করছি, আমাদের সিলেবাসে শুধুমাত্র এটাই রয়েছে, তাই জন্য কিন্তু সমান্তরাল পাত ধারকের জন্যই আমরা কাজ করব। হেডিং দেব, মিশ্র পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট সমান্তরাল পাত ধারকের ধারকত্ব নির্ণয়। তাহলে কি রয়েছে দেখো, এখানে আমরা 3টে প্লেট নিয়েছি। প্রথম দুটো প্লেট, তার মাঝে আমরা বলছি যে একটা K1 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যম রয়েছে, এবং পরের দুটো প্লেটের মাঝে
K2 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যম রয়েছে এবং লাস্ট প্লেটটা গ্রাউন্ড করতেই হবে, তবেই সেটা একটা ধারক হবে, এটা তোমরা সবাই জানো। এবং আমরা যেটা করি প্রথম থেকেই যে প্রতিটা পাতের একটা ক্ষেত্রফল আমাদের কিন্তু লাগে, ক্ষেত্রফলটা আমাদের জানতে হয়। তো ধরে নিচ্ছি এখানেও ক্ষেত্রফলের মান আলফা, প্রত্যেকটা প্লেটেরই ক্ষেত্রফল এখানে কিন্তু আলফা। এবার প্লেটগুলোর মাঝে দূরত্ব কত হবে সেটা আমাদের বার করতে হবে। তো আমরা মনে করে নিচ্ছি যে এই হচ্ছে মেইন দুটো প্লেট, আমরা আগে যেরকম করছিলাম যে দুটো প্লেটের মাঝে দূরত্ব কত ধরছিলাম, ডি ধরছিলাম। এখানেও তাই করি, মেইন যে দুটো প্লেট প্রথম আর শেষ তাদের মাঝে দূরত্বকে আমরা ডি ধরলাম। আর সেকেন্ড যে প্লেটটা নিয়েছি সেটা ধরে নিচ্ছি প্রথম প্লেটের থেকে টি দূরত্বে রয়েছে, প্রথম প্লেটের থেকে তার দূরত্ব হচ্ছে কত, টি। এদের মাঝে পুরোটার মাঝে দূরত্ব হচ্ছে ডি, এইটুকুর দূরত্ব টি, তাহলে সেকেন্ড অ্যান্ড থার্ডের দূরত্ব কত হবে, নিশ্চয়ই ডি মাইনাস টি হবে। পুরোটা ডি হলে যদি এইটুকু টি হয় তাহলে বাকিটুকু কত হচ্ছে, ডি মাইনাস টি হচ্ছে। তাহলে ব্যবধানগুলো বুঝে গেলে দুটো প্লেটের মাঝে ব্যবধান টি, প্রথম দুটো প্লেটের মাঝে ব্যবধান টি, পরের দুটো প্লেটের মাঝে ব্যবধান হচ্ছে কত, ডি মাইনাস টি। খুব সহজ ব্যাপারটা হয়ে গেছে। তো এখানে কি প্রবলেমটা হলো, আগে কি ছিল, আগে ছিল কি না দুটোই প্লেট ছিল, তার মাঝে একটা পরাবৈদ্যুতিক মাধ্যম ছিল এবং আমরা দেখছিলাম যে প্রথম প্লেট থেকে যে দ্বিতীয় প্লেট সেখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছিল। তার কারণ কি, তার কারণ হচ্ছে যে প্রথম প্লেটে প্লাস আধান ছিল, প্রথম প্লেটে প্লাস আধান ছিল আর নিচের প্লেটে মাইনাস আধান ছিল, তো প্লাস থেকে মাইনাসের দিকে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছিল। তাহলে এখানেও সেরকম হওয়া উচিত, উপরের প্লেট থেকে নিচের প্লেটে ইলেকট্রিক ফিল্ড তৈরি হওয়া উচিত। তো ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা আমরা কি জানি বলো, আমরা ফর্মুলা জানি সিগমা বাই কে এপসাইলন নট। যে কোনো পাতের জন্য, পাতের থেকে কোনো একটা দূরত্বে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু আমরা জানি সিগমা বাই কে এপসাইলন নট। এবার কি হয়েছে, এই যে মাঝখানটা মানে এই প্রথম আর দ্বিতীয় প্লেটের যে মাঝখানে সেখানে যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে সেখানে কে এর ভ্যালু কত, কে ওয়ান আছে। তো তাহলে যদি আমরা এটাকে কে ওয়ান লিখি তাহলে এটাকে আমরা ই না লিখে ই ওয়ান লিখতে পারি। তার মানে কি, না ধরে নিতে পারছি যে প্রথম দুটো প্লেটের মাঝে যে ইলেকট্রিক ফিল্ডটা কার্যকরী তার ভ্যালু ই ওয়ান। ভালো কথা। পরের যে দুটো প্লেট রয়েছে সেখানে কি আছে, সেখানে কে টু মিডিয়াম রয়েছে। তো সেক্ষেত্রে তখন ইলেকট্রিক ফিল্ড কত হয়েছে, ই টু লিখতে পারছি সিগমা বাই কে টু এপসাইলন নট। তাহলে এর মাঝে যে ফিল্ডটা কাজ করছে সেটা ই টু। তাহলে কি দাঁড়ালো, দাঁড়ালো যেটা যে প্রথম দুটো প্লেটের মাঝে একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করছে তার নাম ই ওয়ান, তার পরের দুটো প্লেটের মাঝে যেটা ইলেকট্রিক ফিল্ড সেটা ই টু, মানে দুজনের সমান নয়, এটা একরকম ইলেকট্রিক ফিল্ড, এটা অন্যরকম ইলেকট্রিক ফিল্ড। এইটা আমাদের একটা প্রবলেম তৈরি হয়ে গেছে যেটা আগে আমাদের ফেস করতে হয়নি। আগে কি ছিল, পুরোটাই একটা একই সমান ইলেকট্রিক ফিল্ড কাজ করে গেছিলো, এখানে সেটা নেই। তো এবার আমরা যেটা জানি যে আমাদের সি বার করতে গেলে, ধারকত্ব বার করতে গেলে কি করতে হবে, আমরা কি ফর্মুলা জানি, কিউ ইকুয়াল সি ভি। তাহলে সি কত, কিউ বাই ভি, একদম পরিষ্কার জিনিস, কিউ বাই ভি। ভিকে আমরা কি লিখি, ভিকে আমরা লিখি ই ইন্টু ডি। ভিকে কি লিখি, ভিকে আমরা লিখি ই ইন্টু ডি। জাস্ট আগের দিনের লেকচারটা মনে করো কি করেছিলাম, কত বিভব প্রভেদ কাজ করছিল, ইলেকট্রিক ফিল্ড ইন্টু ডিস্টেন্স, দুজনের মধ্যে ডিস্টেন্স। এখানে কি দাঁড়িয়েছে এবার, এখানে যেটা হয়েছে, এখানে ই ওয়ান কাজ করছে টি অংশ জুড়ে, ই টু কাজ করছে ডি মাইনাস টি অংশ জুড়ে। তাহলে এই ভি এর জায়গায় আমাদের এবার কি লেখা উচিত, আমরা লিখতে পারি কিউ বাই ভি এর জায়গায় কি লিখবো, দেখো লিখবো ই ওয়ান ইন্টু টি, কারণ ই ওয়ান টি জুড়ে কাজ করছে, আগে কি ছিল ডি জুড়ে পুরো ই কাজ করতো, এবারে ভাগ হয়ে গেছে, প্লাস ই টু কাজ করছে ডি মাইনাস টি জুড়ে, তাহলে ই টু কাজ করছে কতটা জুড়ে, ডি মাইনাস টি জুড়ে। তাহলে এইভাবে লিখবো জিনিসটাকে, ই ওয়ান কাজ করছে টি জুড়ে, ই টু কাজ করছে ডি মাইনাস টি অংশ জুড়ে। বললো ভালো কথা। এবারে ভ্যালুগুলো তো বসাতে হবে, কি লিখবো তাহলে, কিউ বাই ই ওয়ানের জায়গায় বসিয়ে দেবো সিগমা বাই কে ওয়ান এপসাইলন নট টি, প্লাস ই টুর জায়গায় লিখবো সিগমা বাই কে টু এপসাইলন নট ডি মাইনাস টি। হলো। আবার দেখো এখান থেকে আমরা লিখতে পারি যে কিউ যেটা রয়েছে, কিউকে আমরা কি লিখতে পারি, আমরা আগের দিনই বলেছিলাম যে কিউকে আমরা আলফার টার্মসে লিখতে পারি। কিভাবে, সিগমা, সিগমাটা কি, সিগমা হচ্ছে তলমাত্রিক আধান ঘনত্ব। যারা আগের ক্লাসটা করেছো তারা কিন্তু জানো সিগমা মানে তলমাত্রিক আধান ঘনত্ব। তো সেক্ষেত্রে সিগমা মানে আমরা কি জানি,
আধান বাই তলের ক্ষেত্রফল মানে আলফা। তাহলে কিউকে আমরা সিগমা আলফা বলতে পারি। তো সেক্ষেত্রে এই কিউটাকে আমরা কিউ না লিখে কি বলতে পারি, সিগমা আলফা। কেন লিখলাম, যাতে করে ওপর নিচে সিগমাগুলো ক্যান্সেল হয়ে যায়, তাহলে আধানের গল্পটাই আমার আর থাকে না। তো ভালো কথা, ক্যান্সেল যদি হয়ে যায় তাহলে এখান থেকে আমরা কি লিখবো, এপসা নটটাকে উপরে তুলে নেব। তাহলে লিখবো এপসাইলন নট আলফা বাই টি বাই কে ওয়ান প্লাস ডি মাইনাস টি বাই কে টু। ব্যাস আমাদের কাজ শেষ। তাহলে এটা হচ্ছে সি এর মান। এটা কোন সি না, মিশ্র পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট সমান্তরাল বাঁধধারকের ধারকত্বের মান আমরা পেয়ে গেলাম কত, এপসাইলন নট আলফা বাই টি বাই কে ওয়ান প্লাস ডি মাইনাস টি বাই কে টু। বোঝা গেল? জাস্ট এইরকমভাবে আমি বইয়ের মতো করে করলাম, বই এরমভাবে করা আছে তাই এভাবে করলাম। আচ্ছা, তোমরা যেটা করতে পারো, একটু সুবিধা করে কাজ করতে পারো, যেমন অঙ্কে আসে সেরকম কীভাবে আসে, তোমরা এই টি আর ডি মাইনাস টি না ধরেও বলতে পারো যে এইটুকু অংশ ধরো দূরত্ব ডি ওয়ান, এইটুকু অংশের দূরত্ব ডি টু, এরমভাবেও ধরে নিতে পারো। প্রথম দুটো প্লেটের মাঝে দূরত্ব ডি ওয়ান, পরের দুটো প্লেটের মাঝে দূরত্ব ডি টু বলতে পারো। সেক্ষেত্রে কি সুবিধা হবে, সেক্ষেত্রে সিকে তোমরা লিখতে পারবে এপসাইলন নট আলফা বাই ডি ওয়ান বাই কে ওয়ান প্লাস ডি টু বাই কে টু। এই ফর্মুলাটা আশা করি মনে রাখতে অনেক সুবিধা হবে, সেই জন্য এই ফর্মুলাটা বলে রাখলাম। অঙ্ক আসলে সেখানে হয়তো বলে দেবে যে প্রথম দূরত্বটা 5 মিটার, পরের দূরত্বটা 10 মিটার, একদম ডাইরেক্ট 5 আর 10 বসিয়ে কাজ করে দিতে পারবে। আর যদি এভাবে আসে তাহলে তো ঠিক আছে, এটা দিয়ে করতেই পারলে, কিন্তু বেশিরভাগ অঙ্কে দেখবে এরমভাবে আসে। তো এই ফর্মুলাটা কিন্তু সেরকম কাজে লাগবে তোমাদের। তো আমরা দেখেছিলাম যে সমান্তরাল পার্থক্যের কী ফর্মুলা ছিল, এপসাইলন নট আলফা বাই ডি। এখানে কি হলো, জাস্ট ডি বাই কে ওয়ান ডি বাই কে ডি টু বাই কে টু, ডি ওয়ান বাই কে ওয়ান ডি টু বাই কে টু, এইভাবে কিন্তু ফর্মুলাটা চলে এসছে। তো দারুণ ফর্মুলা, আশা করি মনে রাখতে পারবে। এরকম কিন্তু মোটামুটি এখন পরীক্ষায় এগুলো আসছে, তো একটু ভালো করে দেখে টেকে যেও এগুলো কীভাবে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা তো হলো। নেক্সট যেটা পড়াবো সেটা হচ্ছে যে সমান্তরাল পাত ধারকের শক্তি ঘনত্ব নির্ণয়। তো তারও আগে আমাদের জানতে হবে সমান্তরাল পাত ধারকের শক্তি বিষয়টা কি। তো আমরা যখন ধারক ধারকত্বের একদম প্রথম লেকচারটা পড়িয়েছিলাম, প্রথম লেকচারই সম্ভবত পড়িয়েছিলাম যে একটা পরিবাহীর শক্তি, পরিবাহীর মধ্যে সঞ্চিত শক্তি, তার মান আমরা পড়িয়েছিলাম কত, শক্তির মান পড়িয়েছিলাম, শক্তিকে আমরা ইউ দিয়ে লিখি বা ই দিয়েও লিখতে পারো, সেটা ছিল হাফ সি ভি স্কোয়ার। যারা পড়েছো আশা করি তাদের মনে আছে শক্তি কত ছিল, ইউ ইকুয়াল হাফ সি ভি স্কোয়ার। তো পরিবাহীর শক্তিও এটাই হয়, এবং ধারক সেও তো নিজেও একটা পরিবাহী, তার মধ্যেও কিন্তু এই পরিমাণই শক্তি জমা থাকে, হাফ সি ভি স্কোয়ার। তাহলে সমান্তরাল পাত ধারকের সঞ্চিত শক্তিও কত হবে, হাফ সি ভি স্কোয়ার হবে। কিন্তু আমরা সি এর মান কিন্তু অলরেডি জেনে গেছি সমান্তরাল পাত ধারকের জন্য, তাহলে সেখানে সি এর মানটা আমরা জাস্ট বসিয়ে দেবো। তাহলে সমান্তরাল পাত ধারকে সঞ্চিত শক্তি কি হবে, ইউ ইকুয়াল হাফ, সি এর মান কত, এপসাইলন নট আলফা বাই ডি ভি স্কোয়ার। সি এর মান তো জানি সমান্তরাল পাত ধারকে কত হয়, এপসাইলন আলফা বাই ডি হয়, সেটা বসিয়ে দিয়েছি ইন্টু ভি স্কোয়ার। হয়ে গেল সমান্তরাল পাত ধারকের সঞ্চিত শক্তি। এবার এখানে যেটা বার করতে বলছে সেটা হচ্ছে সমান্তরাল পাত ধারকের সঞ্চিত শক্তি ঘনত্ব। তাহলে এটা আবার কী জিনিস, শক্তি ঘনত্ব মানে কি? শক্তি ঘনত্ব মানে যদি আমরা শক্তিকে আয়তন দিয়ে ভাগ করে দিই, ঘনত্ব মানেই তো কি, আয়তন দিয়ে যে কোনো জিনিসকে ভাগ করলে আমরা তাকে ঘনত্ব বলি। যেমন ভরকে আয়তন দিয়ে ভাগ করলে আমরা কি বলি, ঘনত্ব, তাই না? তাহলে এখানে শক্তিকে যদি ঘনত্ব দিয়ে ভাগ করি, মানে আয়তন দিয়ে ভাগ করি, তাহলে ঘনত্ব পেয়ে যাব। তো আয়তন বলতে কি বুঝি, তো ধরে নাও আমার কাছে একটা চোঙ আছে, একটা চোঙ আছে, তো সেই চোঙের ঘনত্ব কী ফর্মুলা হয়, পাই আর স্কোয়ার এইচ। এই তো হয়, এইচ মানে কি, এইচ মানে হাইটটা, আর এই যে এরিয়াটা এটাকে আমরা বলছি পাই আর স্কোয়ার। তার মানে কি দাঁড়ালো, যে কোনো একটা চোঙের একটা এরিয়া মানে আলফা আর দূরত্ব মানে ডি, তাহলে আলফা ইন্টু ডি এই দুটো গুণ করলে আমরা কি পেয়ে যাই, আয়তন পেয়ে যাই, ভলিউম পেয়ে যাই, তাই না? তাহলে আমাদের কী ছিল, আমাদের দুটো প্লেট ছিল, আমরা কি জানতাম, প্লেটের আলফা জানতাম মানে এরিয়া জানতাম, আর কি জানতাম, আমরা জানতাম প্লেটের মধ্যে দূরত্ব কত, ডি। তাহলে এই আলফা ইন্টু ডি করলে সমান্তরাল পাত ধারকের আয়তন বার করতে পারবো নিশ্চয়ই। তাহলে এনার্জিকে আমরা আয়তন দিয়ে ভাগ করে দিচ্ছি, আয়তনটা কত, আলফা ডি। আলফা ডি হচ্ছে আমার একটা সমান্তরাল পাত ধারকের আয়তন, বুঝা গেছে? তো সেটা দিয়ে ভাগ করে দিলাম ইউ বাই আলফা ডি।
ইউ মানে কত, একটু আগেই লিখেছি ইউ মানে কত, সেটাই বসিয়ে দেবো। হাফ এপসাইলন নট আলফা ভি স্কোয়ার বাই ডি আলফা ডি, বা একেবারে এটাকে আমরা ডি স্কোয়ার বলে দিতে পারি। হলো, ভালো কথা হলো। এবার দেখো এখানে ভিকে আমরা কি লিখতে পারি, ভিকে আমরা লিখতে পারি ইডি, মানে ইলেকট্রিক ফিল্ড ইন্টু ডিস্টেন্স। তাহলে ইলেকট্রিক ফিল্ডের স্কোয়ার, ডিস্টেন্সের স্কোয়ার, কারণ ভি স্কোয়ার রয়েছে, বাই আলফা ডি স্কোয়ার। তাহলে ডি স্কোয়ার ওপর নিচে কেটে যায়, আলফা আলফা কেটে যায়, কি পড়ে থাকে হাফ এপসাইলন নট ই স্কোয়ার। তাহলে এই জিনিসটাকে আমরা বলছি সমান্তরাল পাতধারকের শক্তি ঘনত্ব। সমান্তরাল পাতধারকের শক্তি ঘনত্ব হচ্ছে হাফ এপসাইলন নট ই স্কোয়ার। ঠিক আছে, বেশ ভালো কথা। তো মোটামুটি আমাদের কিন্তু এখানে ধারকত্ব পড়ানো শেষ। এবার যেটা বলা সেটা হচ্ছে যে দুটো ছোট্ট জিনিস করাবো, সেটা হচ্ছে যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কী করে বার করতে হয় সিরিজ অ্যান্ড প্যারালাল কম্বিনেশন অফ ক্যাপাসিট্যান্সে। একটা ধারকের একটা সমবায় রয়েছে, সমবায় মানে কি না, 3টে বা 4টে বা 100টা ধারক, 100টা বললাম ইচ্ছা করি, যে অনেক বেশি ধারকও হতে পারে, তারা একটা বিন্যাস তৈরি করেছে, মানে একসঙ্গে মিলেমিশে আছে। এবার কিভাবে আছে তার উপর ডিপেন্ড করে যে আমরা কী করে তার তুল্য ধারকত্ব বার করব। যেরকম তুল্য রোধ আমরা কিন্তু ক্লাস 10-এ শিখেছি, রোধের তুল্য শ্রেণী বা সমান্তরালের ক্ষেত্রে তুল্য রোধ বার করা শিখেছি, জানি এখন ওদের হয়তো মনে নেই এই মুহূর্তে, তাই একদম শুরু থেকেই ব্যাপারটা করাবো ধারকের জন্য। তো ধারক দেখো কী করছি এখানে, প্রথমে আমরা নিয়ে নিচ্ছি শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য ধারকত্ব নির্ণয়। আচ্ছা, কি হবে দেখো, এরকম পাশাপাশি আমরা কিছু ধারক নেব। আমরা ধারকের সিম্বল আগের লেকচারে শিখিয়েছি, এরকম টাইপের ধারকের সিম্বল হয়, দুটো পাত, সমান দৈর্ঘ্যের দুটো পাত, তাকে আমরা ধারক বলছি। তো আমরা এখানে 3টে ধারক নিয়েছি, নাম দিয়ে নিচ্ছি C1, C2, C3, 3টে ধারক নিয়েছি এবং তারা একটা বিভব প্রভেদের মধ্যে আছে। তো আমি কাজ করছি কি, এদের সঙ্গে একটা ব্যাটারি লাগিয়ে দিচ্ছি। ব্যাটারির ধনাত্মক প্রান্ত প্রথম ধারকের সঙ্গে যুক্ত হয়েছে, আর ঋণাত্মক প্রান্ত একদম লাস্ট ধারকের সেকেন্ড প্লেটের সঙ্গে যুক্ত হয়েছে। ঠিক আছে, এরকম আছে জিনিসটা, বিভব প্রভেদ ভি বলা হয়েছে এখানে। তো কি হবে আলটিমেটলি, এখান থেকে চার্জ বেরোবে বা কারেন্ট বেরোবে, যাই বলো না কেন, সেগুলো গিয়ে তাহলে চার্জ বেরিয়ে কি হবে, এই ধারকের মধ্যে গিয়ে জমতে শুরু করবে। এবং আমরা পড়িয়েছিলাম যে কতক্ষণ অবধি এই চার্জ ফ্লোটা চলে, মানে এই চার্জিং কতক্ষণ ধরে হয়, যতক্ষণ না পর্যন্ত প্রতিটা ধারকের মধ্যে আধান কমপ্লিট জমে না যাচ্ছে। আধান ফুলফিল হয়ে জমে গেল, তারপরে আর কিন্তু চার্জ ফ্লো হবে না। এবার প্রশ্ন হচ্ছে কত করে এখানে আধান জমবে, প্রতিটা ধারকত্ব কত, এর ধারকত্ব C1, এর ধারকত্ব C2, এর C3। এবার আমরা কি জানি যে যার ধারকত্ব বেশি সে বেশি চার্জ ধারণ করবে, যার ধারকত্ব কম সে কম চার্জ ধারণ করবে, এই তো জানি আমরা। কিন্তু শ্রেণী সমবায়ের ক্ষেত্রে একটা অদ্ভুত জিনিস হয়। কি অদ্ভুত জিনিস হয় দেখো, এখানে প্রত্যেকটা ধারক একই পরিমাণ আধান ধারণ করবে, মানে প্রত্যেকটা ধারকের মধ্যে যে আধান জমবে, ধরো এখানে প্লাস প্লাস মাইনাস মাইনাস, প্লাস প্লাস মাইনাস মাইনাস, প্লাস প্লাস মাইনাস মাইনাস, যে আধান জমবে প্রত্যেকটার মানই কিন্তু হবে কিউ পরিমাণ, সমান পরিমাণ আধান প্রত্যেকে পাবে। কেন এই জিনিসটা হলো, তার কারণ হচ্ছে যখন আমরা শ্রেণী সমবায় এই ধারককে রেখেছি, শ্রেণী মানে লাইন দিয়ে রাখা হয়েছে, সিরিজ কানেকশন বলে এটাকে, সেখানে কি হয়, এই যে বিভব প্রভেদ অ্যাপ্লাই করেছি, ভোল্টেজটা দিয়েছি, এদের ক্যাপাসিট্যান্স অনুযায়ী, ধারকত্ব অনুযায়ী এদের মধ্যে একটা ভোল্টেজ ড্রপ হয়, বিভব পতন হয়। তো কি হবে জিনিসটা, ধরে নেওয়া যাক যে প্রথম যে ধারক C1 তার মধ্যে ভোল্টেজ ড্রপ হলো V1 পরিমাণ, C2-র মধ্যে ভোল্টেজ ড্রপ হলো V2 পরিমাণ, আর C3-র মধ্যে ভোল্টেজ ড্রপ হলো V3 পরিমাণ। ঠিক আছে, তাহলে এদের মধ্যে এদের ধারকত্ব অনুযায়ী ভোল্টেজ ড্রপ হয়। সবাই তো সমান ভোল্টেজ নিয়ে নেবে না, ভোল্টেজটা তো প্রথমে C1 থেকে যাওয়া শুরু করলো, মানে ভোল্টেজ ড্রপ হওয়া শুরু করলো, এবং এই 3টে ভোল্টেজ মিলে V1 প্লাস V2 প্লাস V3 আমরা বলতে পারি টোটাল V ভোল্টেজ হয়। সিরিজ কানেকশানে এই জিনিসটা হয়, সবসময় খেয়াল রাখবে।
তো এর ফলে কি হচ্ছে, এর ধারকত্ব C1 এবং ভোল্টেজ V1 সেই অনুযায়ী এদের মধ্যে চার্জটা জমবে, এবং যেহেতু এদের মধ্যে সিরিজ কানেকশন রয়েছে সমস্ত চার্জ কিন্তু এই পাথটা ওয়ে ফলো করে ফিরে আসবে, এই জিনিসটাই হয়ে থাকে। তো এদের মধ্যে আলাদা চার্জ পাওয়ার কিন্তু কোনো কারণ নেই, যে বেশি চার্জ পেলো কম চার্জ পেলো এরকম হওয়ার কোনো চান্স নেই। প্রত্যেকে একই পরিমাণে একটাই চার্জ বেরোচ্ছে, কিউ চার্জ, সে বেরিয়ে এরমভাবে এসে ফিরে যাবে। এই জিনিসটা একটা সার্কেল ওয়াইজ হতে থাকে, বা কারেন্টের ক্ষেত্রেও একই রকমভাবে এরমভাবে সার্কুলারভাবে জিনিসটা হতে থাকে। তো তার ফলে প্রত্যেকে যদি কিউ আধান করেই নেয় তাহলে বুঝতেই পারছো যে আমরা কিউ ইকুয়াল সিভি ফর্মুলা থেকে বলতেই পারি এদের মধ্যে বিভব পতন তাহলে কত হতে পারে, বলো। তো সেইভাবে তাহলে বলতেই পারছি কি টোটাল ভোল্টেজের যে ডিভিশন সেটা যোগ করলে আমরা মোট ভোল্টেজটা পাচ্ছি। এবার তাহলে দেখো আমরা V1কে কি বলতে পারি, কিউ বাই C1, V2কে কি বলতে পারি কিউ বাই C2, V3কে কি বলতে পারি কিউ বাই C3, হলো এরম লিখলাম। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা এই যে বলেছি তুল্য ধারকত্ব নির্ণয় করব, এই তুল্য ধারকত্ব কথাটার মানে কি? তুল্য মানে হচ্ছে তুলনীয়, তুলনা করা যায় এমন। তো কার সঙ্গে তুলনা করবো? আর তো কিছু আঁকিনি, তো আঁকতে হবে তাহলে একটা জিনিস। কি আঁকবো আমরা? তাহলে একটা মাত্র ধারক আঁকছি, এবার একটা ধারক আঁকছি আর তাকে ওই সেম ভোল্টেজের সঙ্গেই আটকে দিয়েছি, অ্যাটাচ করেছি। যে ব্যাটারিটা এখানে নিয়েছিলাম সেই একই ব্যাটারি নিয়েছি, একটা মাত্র ধারক নিয়েছি, তার মান ধরো দিলাম সি ইকিউ, ইকিউ মানে ইকুইভ্যালেন্ট বা তুল্য। তাহলে কি বলতে চাইলাম? বলতে চাইলাম যে আমি একই ব্যাটারি অ্যাপ্লাই করব, এই তিনটে ধারকের বদলে যদি আমি একটা মাত্র ধারক ইউজ করতে চাই তাহলে তার মান কত হবে সেইটা আমরা বার করতে চাইছি। বুঝতে পারলাম? এই তিনটে বা ধরো 100টা ধারক তুমি নিয়ে নিলে এইভাবে, সেটা না নিয়ে যদি আমি তার বদলে একটা মাত্র ধারক ইউজ করতে চাই তাহলে তার মান কত হবে। তো সেটাই তো আমাদের সুবিধা, যে আমরা অনেকগুলো জিনিস ইউজ না করে আমি একটা জিনিস ইউজ করবো। তো তার মান তাহলে কত, এই তিনটে বা চারটের রেসপেক্টে বলতে হবে। কী করে বলবো? তাহলে এখানেও কী কেস হয়েছে, এখানেও দেখো কিউ পরিমাণ আধানে নিশ্চয়ই জমবে, কিউ পরিমাণ আধানই এখানে জমবে, মাইনাস মাইনাস আধান আছে। তো তাহলে কত হচ্ছে এখানে? এখানে হচ্ছে তাহলে কিউ বাই সি ইকুইভ্যালেন্ট, এখান থেকে বলছি সেই ভি মানে কিউ বাই সি ইকুইভ্যালেন্ট। তাহলে উপরে সমস্ত কিউগুলো ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি পড়ে থাকছে 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3 ইকুয়াল 1/C ইকুইভ্যালেন্ট। তাহলে এখান থেকে বলতেই পারছো নিশ্চয়ই সি ইকুইভ্যালেন্টের ভ্যালু কত হবে। তাহলে সি ইকুইভ্যালেন্টের ভ্যালু কত হয়ে যাচ্ছে দেখো, C1 C2 C3 বাই C1 C2 প্লাস C2 C3 প্লাস C3 C1, এরকম জিনিসটা হচ্ছে। তো এই হচ্ছে আমার সি ইকুইভ্যালেন্ট। এটা হলো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। এই একই জিনিস আমরা করবো এবারে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে। তাহলে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে যদি আমরা এটা করতে চাই তখন কেমন হবে ছবিটা? এটা একই থাকুক, কেননা আমরা তো এই ইকুইভ্যালেন্ট জিনিসটা নেব, মানে ওই সমান্তরালের বদলে যদি আমরা একটা মাত্র ধারক ইউজ করতে চাই তখন কি হবে, তো সেটা তো আবার এখানেও করতে হবে, তাই ওই ছবিটা এঁকেই রাখলাম। তাহলে সমান্তরালে কি হচ্ছে, আমরা এখানে এরমভাবে জিনিসটা নিচ্ছি, সমান্তরালে প্যারালাল কানেকশন নিচ্ছি, প্যারালালি তিনটে ধারক নিয়েছি C1 C2 C3 এবং তাদেরকে একটা মাত্র ভোল্টেজের সঙ্গে আমরা কানেক্ট করাচ্ছি। তাহলে এখানে কি হয়েছে দেখো, C1 এর দুটো প্রান্ত V এর সঙ্গে কানেক্টেড, C2 এর দুটো প্রান্ত V এর সঙ্গে কানেক্টেড, C3 এর দুটো প্রান্ত V এর সঙ্গে কানেক্টেড। তার ফলে কি হয়ে গেছে, এরা প্রত্যেকে সমান বিভব পেয়ে গেছে। আগে যেমন আলাদা আলাদা বিভব পাচ্ছিল, এবার কিন্তু তা নয়, প্রত্যেকে সমান বিভব পাচ্ছে। তার বদলে কি হচ্ছে দেখো, যে চার্জটা ফ্লো হচ্ছিল সেই চার্জটা এখানে ভেঙে যাচ্ছে, Q1 Q2 Q3 এইভাবে চার্জ ভেঙে যাচ্ছে। তাহলে এটা একটা বোঝার সুবিধে কোন ক্ষেত্রে বলি, দেখো অনেক সময় সার্কিট একটু জটিল থাকে, সেক্ষেত্রে আমাদের বুঝতে প্রবলেম হয় যে সেটা শ্রেণী সমবায় না সমান্তরাল সমবায়। কী করে বুঝবো? যদি এভাবে আধান বা কারেন্ট ভেঙে যায় সেটা কিন্তু সমান্তরাল সমবায়কে বোঝায়। শ্রেণী সমবায় কি দেখলে আধান ভাঙছে না, একটা লাইন দিয়ে ফ্লো হয়ে যাচ্ছে, পুরোটা ভাঙার কোনো জায়গা নেই। এখানে কিন্তু আধানটা যেতে যেতে দেখা যাচ্ছে কি তিনটে রাস্তা খুলে গেছে, তিন জায়গায় আধানটা ভেঙে যাচ্ছে, গিয়ে আবার তারা অ্যাটাচ হবে এখানে, এইভাবে গেল গিয়ে আবার পুরোটা অ্যাটাচ হয়ে ফিরে গেল। তাহলে আধান ভেঙে যাওয়ার মানে কি, যেখানে ভাঙলো সেগুলো কিন্তু একে অপরের সঙ্গে সমান্তরাল সমবায় আছে, আমরা এখান থেকে বুঝতে পারি। তাহলে এখানে কি লিখবো, এখানে লিখবো Q1 প্লাস Q2 প্লাস Q3 ইকুয়াল টোটাল Q। Q1 মানে কি, Q1 মানে C1V,
Q2 মানে C2V, Q3 মানে C3V, কারণ প্রত্যেকে V ভোল্টেজই পাচ্ছে। তাহলে Q ইকুয়াল কি, এখান থেকে কি বলতে পারি, Q ইকুয়াল CV। তাহলে তুল্য ধারকত্ব C ইকুইভ্যালেন্ট কত, C1 প্লাস C2 প্লাস C3, V কমন নিয়ে দুদিকে V কেটে দাও, তাহলে এটাই পাচ্ছ। তাহলে C ইকুইভ্যালেন্ট কত হলো, C1 প্লাস C2 প্লাস C3। তাহলে এরকম যদি অসংখ্য আমরা নিই, জাস্ট প্রত্যেকটা যোগ করে দেবো, করলে যা মান সেটাই কিন্তু এদের তুল্য ধারকত্ব হচ্ছে।